আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন? নানা মহল থেকে এই ধরনের একটি প্রশ্ন ছড়িয়ে পড়েছে এবং এটিকে কেন্দ্র করে আজকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে এনসিপির দুজন নেতা নাহিদ ইসলাম সহ আরও একজন, তো ওনারা বিশেষ করে নাহিদ ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গেলেন এবং নানান মহল থেকে সারা দিন ব্যাপী এই গুঞ্জনটি চলছিল। আসলে বিষয়টি কি হতে পারে? আসলে কি এমনটি হতে যাচ্ছে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আমরা একটু বিশ্লেষণ করে দেখি। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ, উনি জীবনে কোনো পদ থেকে পদত্যাগ করেছেন এমনটি ইতিহাসে নেই, বা উনি স্বইচ্ছায় কোনো পদ ছেড়ে দিয়েছেন, বা উনি আর পদ পদবীর উপর মোহ নেই, এমনটিও কখনো ঘটেনি। আমি আপনাদেরকে ছোট একটি উদাহরণ দেই। আজকের এই যে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকটি গঠিত হয় 1983 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে, এবং তার তখনকার যেই অর্থ সচিব এবং অর্থমন্ত্রী ছিলেন অনেকটা তাদের ইচ্ছায় বা তাদের প্ররোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 1978 সালে এই মাইক্রোফিন্যান্স নিয়ে একটি পিএইচডির গবেষণা ছিল, যেটি উনি চট্টগ্রামের জোবরা গ্রামে উনি এটি অ্যাপ্লাই করেছিলেন এবং পরবর্তীতে সেই প্রজেক্টটার মডেলটাই উনি দেখিয়েছিলেন তখনকার যে অর্থ উপদেষ্টা ছিল, আমি ভদ্রলোকের নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, ওনাকে। উনি এটি দেখে, এই প্রজেক্টটা দেখে ওনার অনেক পছন্দ হয়। আমি খুব সংক্ষেপে বলছি, পুরো ঘটনায় আজকে ডিটেলে যাব না। এটি নিয়ে আমি বলেছি ইতিমধ্যে যে গ্রামীণ ব্যাংক নিয়ে ইনশাল্লাহ একটি ভিডিও স্বতন্ত্র তৈরি করব, সেদিন আমি বিস্তারিত যাব। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রস্তাবটি উনি হুসেইন মোহাম্মদ এরশাদকে দিলে, উনি হুসেইন মোহাম্মদ এরশাদ বিভিন্ন শর্ত ছিল তখন, সেই শর্তের মধ্যে একটি অন্যতম ছিল যে সুদবিহীন ঋণ দিতে হবে সাধারণ মানুষকে। পরবর্তীতে একটা পর্যায়ে ওনাকে রাজি করানো হয় যে না, 9% সুদে দেওয়া হবে। যাই হোক, তখন ওনার নির্দেশে কৃষি ব্যাংকের, বাংলাদেশ কৃষি ব্যাংকের ফার্নিচার, কৃষি ব্যাংকের টেবিল চেয়ার এবং কৃষি ব্যাংকের রুম বরাদ্দ দেওয়া হয়, সেটিকে ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। তখন সরকারের পক্ষ থেকে, সরকারের টাকায়, এটি সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান ছিল, সরকারের পক্ষ থেকে অন্যান্য ব্যাংকের কাঠামোতে যেরকম সরকারের একটা আপনার পরিচালক পর্ষদ থাকে, সেইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যেহেতু ওনার এই উদ্যোগে ওনার এই মডেলটা ছিল, এই কারণে ওনাকে এই প্রজেক্টের সাথে যুক্ত করা হয় এবং ওনাকে এমডি হিসাবে নিয়োগ করা হয়। এবং এই যে গ্রামীণ ব্যাংক, আরেকটি তথ্য দিয়ে রেখে, এই নামটি কিন্তু ওই ভদ্রলোকের দেয়া ছিল, তখনকার যে অর্থ উপদেষ্টা ছিলেন। যাই হোক, ওনাকে যে 1983 সালে গ্রামীণ ব্যাংকের এমডি পদে নিযুক্ত করা হয়েছে, এরপর থেকে আজকে 2025 সাল পর্যন্ত, এর মধ্যে শেখ হাসিনা সরকারের সময় এটি নিয়ে মামলা মোকদ্দমা, শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার তাকে পদ থেকে সরিয়ে দেওয়া, নানান ধরনের বিষয় আমরা জানি। কিন্তু অন্য ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি, বা অন্য যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি দেখি, একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর একটা পদে থাকতে পারেন? এটি হলো 30 বছর। তো 1983 সাল থেকে 2025 সাল যদি আমরা হিসাব করি, কত বছর হয়েছেন আপনারা নিজেরাই হিসাব করে দেখুন। তো উনি কি এই পদ ছেড়েছেন? বরঞ্চ উনি এই পদ তো ছাড়েননি, ওনার আরও যত প্রতিষ্ঠান আছে বা উনি আরও যত প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছেন, যেমন ইউনূস সেন্টার, গ্রামীণ সেন্টার, গ্রামীণের আরও চ্যারিটি প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানেরই উনি চেয়ারম্যান। এবং এই প্রতিষ্ঠানগুলোর, সকল প্রতিষ্ঠানগুলোরই কিন্তু ক্ষমতা ওনার হাতে সীমাবদ্ধ থাকে, বা ওনার পাওয়ারটা ওনার হাতেই থাকে। উনি কখনোই কাউকে ক্ষমতা দিতে পছন্দ করেন না বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
তো যেই মানুষটিকে হলো এমন, বা যেই মানুষটির আপনার যদি বলি বৈশিষ্ট্য এমন, তাকে নিয়ে কি আমরা আসলে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন এমনটি আশা করতে পারি? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের ভাবনা। আমরা সকলের ভাবনাই জানতে চাই। তো আমাদের এটা ছিল বিশ্লেষণ, এবং আপনারা যেটা মনে করেন যে আসলেই কি উনি পদত্যাগ করবেন কিনা। আমাদের সূত্রগুলো যেটা বলছে, বিশেষ করে দুজন যে ছাত্র উপদেষ্টা আছে তাদের বিভিন্ন কার্যকলাপে উনি কিছুটা বিরক্ত এবং বিব্রত। এই কারণে যেমন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে বিএনপির যে দূরত্ব, জনাব ইশরাক হোসেনকে কেন্দ্র করে এই বেশ কিছু বিষয় নিয়ে উনি এই মুহূর্তে একটু বিব্রত। এবং সেনাবাহিনীর বিষয়টা তো রয়েছেই, তো সেনাবাহিনীর বিষয়টার সাথে এই বিষয়টা জড়িত না। তো এইগুলো সব নিয়ে উনি একটু ওনার ইমেজ সংকটে ভুগছেন। তো সেই ইমেজটাকে উনি রিকভার করার জন্য আমাদের কাছে যেই তথ্য আছে তার জন্য উনি এই ধরনের একটা প্রচারণা চালিয়ে দেখছেন। প্রচারণাটা ওনার বরাবরই খুব ভালো হয়, যে ওনাকে এটার রেসপন্স কি আসে, দেশের মানুষের পক্ষ থেকে ফিডব্যাকটা কি আসে, এটি একটা বিষয়। আরেকটি হলো উপদেষ্টাদের কারণে ওনাদের যারা আরও এই মাস্টার মাইন্ড হিসাবে খ্যাত মাহফুজ আলম সাহেবের কারণে ওনাদের আরও যারা সঙ্গী সাথী ছিল তাদের সাথে যে মতবিরোধের সৃষ্টি হয়েছে, এটিকেও কিভাবে আবার ওভারকাম করা যায়, বা এটিকে কিভাবে জোড়া লাগানো যায়, এটিও এটির একটা কৌশলের অংশ। কারণ কি, এই মুহূর্তে ওনাদের অংশীজন যারা আছে একমাত্র বিএনপি বাদে কেউই চাইবে না এই সরকার চলে যাক। এটি একটি বড় কারণ। এই কারণে লক্ষ্য করবেন আজকে অর্থাৎ বৃহস্পতিবার আপনার মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছে, বেশ বড় পোস্ট দিয়েছে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে এটির ব্যাপারে বলছি। ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যতে রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানের ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষায় ঐক্যের এবং ধৈর্যের পরীক্ষা উতরে যেতেই হবে। শুনলেন আপনারা, এই পোস্টের মাধ্যমে উনি কি মেসেজ দিতে চেয়েছে উনি ভালো জানেন। তবে আমাদের বিশ্লেষণ যেটি বলছে, বা আমাদের কাছে যেটি সামনে এসে দাঁড়াচ্ছে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিছুদিন আগে জামাত শিবিরের সাথে তার মতপার্থক্য চরমে পৌঁছে গিয়েছিল, এবং যেটিকে কেন্দ্র করে তার সাথে এবং সরকারের সাথে জামাত শিবিরের একটি দূরত্ব তৈরি হয়েছিল। এই কারণে সরকার কিছুটা বিপাকে ছিল। জামাতের সমর্থন ছাড়া এই সরকারের, যেহেতু বিএনপি এখন তাদের সমর্থন, আজকেই বিএনপি একটা সাংবাদিক সম্মেলনে বলেছে তারা পুনর্বিবেচনা করবে সরকারকে তারা সমর্থন পুনর্ব্যক্ত রাখবে কিনা। কাজেই শুধুমাত্র এনসিপি এবং এই যে এবি পার্টির মতন যে সাইনবোর্ড সর্বস্ব দল, এদের সমর্থন দিয়ে সরকারের টিকে থাকা খুবই মুশকিল। সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এর জন্য জামায়াতের সমর্থন, শিবিরের সমর্থন তাদের জন্য খুবই প্রয়োজন। এবং এখানে লক্ষ্য করে দেখেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল। তাহলে কি বিভাজনমূলক ছিল? বিভাজনমূলক ছিল ৭১-এর পরাজিত শক্তিকে
৭১-এর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে। এটিই ছিল বিভাজনমূলক। এর জন্য উনি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাইলেন এবং সরকারে থাকা অবস্থায় অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চায়। তার মানে এই অংশীজনদের সাথে উনি সংবেদনশীল এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উনি কাজ করতে চায়। আর এই ধরনের প্রশ্ন তুলে উনি তাদের সাথে বিভাজন তৈরি করতে চান না। মেসেজ ক্লিয়ার। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? আজ এই পর্যন্তই। শেষ করার আগে আরেকটি কথা বলে শেষ করছি। সেটি হলো, এই সরকার বা সরকার প্রধান উনি কি পদত্যাগের যেই গল্পটা রচনা করেছেন, এই গল্পটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে নাকি এটিকে নাটক মনে করছে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।